আজকে আমরা জানবো অযোধ্যার রাম মন্দিরের যে এত বড় স্ক্যাম হয়ে গেল, এত বড় চুরি ছিল, এই চুরির পিছনে কারা ছিল, বা এই চুরি কবে থেকে প্ল্যান হয়েছে, বা এই চুরির পিছনে বড় বড় হেভিওয়েট নেতা মন্ত্রী পর্যন্ত থাকতে পারে, তার আশঙ্কাও আছে। সমস্তটা এই ভিডিওতে বলবো, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। নমস্কার, আমি সমিত, প্রাইম বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রাম মন্দিরের কেসটা একটা জিনিস বোঝার আছে যে রাম মন্দিরের চুরি কেসটা আমরা ইতিমধ্যেই জানি যে চুরি হয়েছে, যে এটা খুব বড় একটা প্ল্যান, ওয়েল প্ল্যান্ড একটা চুরি। 9th নভেম্বর 2019 সুপ্রিম কোর্ট যখন রাম মন্দির বানানোর পক্ষে রায় দেয়, ডে ওয়ান থেকে এই চুরির পরিকল্পনা শুরু হয়ে গেছে। সেই দিন থেকে এই চুরির পরিকল্পনা, মাস্টার প্ল্যান শুরু হয়ে গেছে, রোড ম্যাপ শুরু হয়ে গেছে। কেন বলছি কথাটা ভালো করে বুঝতে হবে, সম্পূর্ণটা শুনুন। সেই দিন ডে ওয়ান থেকে, যখন থেকে সুপ্রিম কোর্টের রায় আসে রাম মন্দির ওখানে হবে অযোধ্যাতে, সেই রাম মন্দিরকে, তখন থেকে সেই রাম মন্দিরের চুরির যে ওয়েল প্ল্যান ছিল, সেই প্ল্যানটা নিয়েই আপনাদের সম্মুখে বলবো, এবং এর পিছনে কত বড় বড় মাথা আছে সম্পূর্ণটা বলবো এই ভিডিওতে, সঙ্গে থাকুন। প্রথমে বলি যে এই যে রাম মন্দিরের রায় আসার পরে একটা কমিটি গঠন হয়, একটা কমিটি গঠন হয়। সেটা কমিটি কে গঠন করে? এই রাম মন্দির কমিটি, মানে আরএসএস, বিজেপি সমস্তটা মিলে একটা কমিটি গঠন হয়, যে এই যে ট্রাস্ট বা রাম মন্দির তৈরি হবে, বিপুল অর্থের লগ্নি হবে, বিপুল অর্থ আসবেও, সমস্ত কিছুর পিছনে সমস্ত কিছুর কোঅর্ডিনেট কে করবে, কার্ডের আন্ডারে হবে, একটা কমিটি হয়। এই ট্রাস্টের জন্য একটা কমিটি তৈরি হয়, সেই কমিটিটাই তাদেরকে কোঅর্ডিনেট করবে, সমস্ত কিছুই তারা করবে। এবার এই কমিটিতে কারা কারা থাকে? আরএসএস এর বিভিন্ন নেতা বা বিজেপি এর বিভিন্ন নেতাদের দিয়ে এই কমিটি গঠন করা হয়। প্ল্যানটা দেখুন, ভালো করে শুনবেন, প্ল্যানটা কিভাবে, মানে একটা ওয়েল প্ল্যান চুরি। প্রথমে এই যে কমিটি গঠন হয়, আমি তাদের নাম স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এরা সবাই আরএসএস এর সঙ্গে যুক্ত, অনেক দিন ধরে আরএসএস এর সঙ্গে যুক্ত। এবার তারা বেসিক্যালি সেই বোর্ডটাই, পুরো টোটালটাই এই রাম মন্দিরের ট্রাস্টের জন্য কমিটি গঠন করা হয় এই রাম মন্দিরের ক্ষেত্রে, মানে এরাই সর্বসর্বা। প্রথমে প্ল্যানটা দেখুন, যে আমরা সরকারি, যেমন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মন্দির আছে, বড় বড় মন্দির আছে, যেমন তিরুপতি মন্দির আছে, বিভিন্ন বালাজি মন্দির আছে, সিদ্ধিবিনায়ক মন্দির আছে, বড় বড় যে মন্দির ভারতবর্ষে আছে, এই মন্দিরের সমস্তটাই দায়িত্ব কিন্তু সরকারের হাতে, স্টেট গভর্নমেন্টের হাতে। এবার একটা স্টেট গভর্নমেন্টের যে কোনো কিছু নিয়ে আমরা জানতে চাইলে, তাহলে পাবলিক যদি জানতে চায়, ট্যাক্স পেয়ার কেউই জানতে চায়, তাহলে একটা আরটিআই দায়ের করলেই সেই ব্যাপারে সম্পূর্ণ ইনফরমেশন পাওয়া যায়। সরকারের দায়িত্ব সেটাকে দিতে হবে। কেউ যদি, যে কোনো কেউ, আমি করতে পারি, আপনি করতে পারেন, এনিওয়ান, যে কোনো কেউ আরটিআই দায়ের করতে পারে, এবং তার জানার অধিকার আছে, রাইট টু ইনফরমেশন। তো এই অধিকার থেকে একটা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে আমি যদি আরটিআই করি, তাহলে তাদের রেসপন্সিবিলিটি আমাকে সেই জিনিসটা নিয়ে অবগত করানো বা জানানো। খেলাটা, গেমটা সেখান থেকে শুরু। কিন্তু রাম মন্দিরের ক্ষেত্রে সম্পূর্ণটাই আলাদা। কেন বলছি? যে আপনি রাম মন্দিরের ট্রাস্টের ক্ষেত্রে বা রাম মন্দির সম্পর্কে যে কোনো কিছু নিয়ে আপনি আরটিআই করলে আপনাকে কেউ ইনফরমেশন দেবে না। অলরেডি অনেকে আরটিআই করেছিল, কাউকে ইনফরমেশন দেওয়া হয়নি বা দেবেও না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে রাম মন্দির ট্রাস্টের যে কমিটিটাকে, সেটাকে একটা অটোনমাস কমিটিতে তৈরি করা হয়, যেটা কোনো সরকারের আন্ডারে নয়, কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের আন্ডারে নয়। তারা একটা প্রাইভেট বডি হিসাবে গণ্য হবে, বা প্রাইভেট বডি হিসাবে আইডেন্টিফাইড হবে। এই প্রাইভেট বডিটা তারা যা চাইবে, তারা যেভাবে চালাতে চাইবে, তাদের উপরে ডিপেন্ড করবে সব কিছু। আপনি রাম মন্দিরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, ভিতরে কত দান পেটিতে কত দান পড়েছে, বা কিভাবে পুরো অ্যাকাউন্ট চলছে, যে কোনো কিছু নিয়ে আরটিআই দায়ের করবেন, আপনি কোনো ইনফরমেশন পাবেন না। স্টেট গভর্নমেন্ট বলছে এটা আমাদের এখতিয়ারের বাইরে, কারণ এটা একটা অটোনমাস বডি। অটোনমাস বডিটা তারা তাদের হিসাব মতোই কাজ করবে, সেখানে আরটিআই দায়ের করে আপনি ইনফরমেশন পেতে পারেন না। তো খেলাটা এখান থেকে শুরু। এবার এই অটোনমাস বডিতে কারা ছিল? আরএসএস এর লোকগুলো, বিজেপির লোকগুলো, যারা এই বডিতে হেভিওয়েট নাম ছিল। আমি তাদের নামগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। এই যে এই রাম মন্দিরে যে অ্যাকাউন্টস মেনটেন হতো, বা যে টাকা গণনা হতো, যে দান পেটিতে দান পড়তো, বিভিন্ন দেশ থেকে শ্রদ্ধালু যেত, দান করতো, সমস্ত কিছু হতো। এই পুরো টাকার রোলিং ব্যাপারটা, বা এই টাকার পুরো গণনা থেকে শুরু করে টাকার এসবিআইতে ডিপোজিট পর্যন্ত সমস্তটাই এই কমিটির হাতে ছিল। এবং এই কমিটির দ্বারাই ডিপ্লয় হয়েছিল 15 জন ব্যক্তি, 15টা ছেলের ডিপ্লয় হয়েছিল 15 জন ব্যক্তি,
যাদের হাতেই এই গণনা প্রসেস থেকে শুরু করে স্টেট ব্যাংক পর্যন্ত টাকা পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়াটাই এই 15 জন করতো। আপনারা দেখুন, এই ধরুন এই 15 জনের মধ্যে 12 জনই ডিপ্লয় করেছিল যে এই অটোনমাস বডিতে যারা ছিল, যেসব বড় বড় মুখগুলো তারা। এবার এই 12 জন ছিল অ্যাকচুয়ালি তাদের পাপেট, তাদের ইশারায় 12 জন। আপনি একটা জিনিস ভাবুন যে রাম মন্দিরের টাকা মানুষের ভক্তি দিয়ে, ভক্তি শ্রদ্ধা করে সেই জায়গায় গিয়ে যে ডোনেশনগুলো দিয়েছে, আর এত বড় মন্দির, এত বড় জায়গা, ডোনেশন সারা দেশ বিদেশ পৃথিবী থেকে এসছে, প্রচুর টাকা পয়সার ব্যাপার থাকে। সেই জায়গায় সেই মন্দিরের টাকাগুলো নিয়ে এদের পরিকল্পনাটা দেখুন। অটোনমাস বডি তারা যে মেইন মাথাগুলো ছিল, তারা যে 15 জনের মধ্যে 12 জন ব্যক্তিকে তারা নিজেরা ডিপ্লয় করে, তাদের সব রিলেটিভের মধ্যে, নিজেদের মধ্যে। পুরো র্যাকেটটা ভালো করে বুঝুন, নিজেদের মধ্যে সেই 12 জন। এবার তারা টাকা গুনছে, তারা নিয়ে যাচ্ছে, তারা ব্যাংকে জমা করছে। এর মধ্যে টিসিএস যে সিকিউরিটি, যে টিসিএস যে ক্যামেরাগুলো ফিট করা হয়েছে বা সিকিউরিটি সার্ভিলেন্সগুলো, সমস্ত কিছুই কোঅর্ডিনেট করতো, সমস্ত কিছু ছিল টিসিএস এর আন্ডারে। টিসিএস দেখতো এটা। ব্যাংকিং ক্ষেত্রে বা অ্যাকাউন্টসের যে কোনো মেনটেনের ক্ষেত্রে এর মধ্যে ইনভলভ করা ছিল এসবিআই। এবার এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সময় সময় অডিটও করেছে, অডিটে কিছু আসেনি। একজন ইঞ্জিনিয়ার এই রাম মন্দিরের কনস্ট্রাকশনের সময় সে দেখে কন্ট্রাক্টর যারা কাজ করছে তারা যে কোনো ক্ষেত্রে বিলের ক্ষেত্রে 1.5 গুণ বিল করছে। তাকে যখন জিজ্ঞাসা করা হয়, ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করে, আপনি এত বিল বানাচ্ছেন, ও অনৈতিক বিল কেন? বলছে, আমাদের এই অটোনোমাস বডিকে আমার এখান থেকে 40% কার্ড দিতে হয়। সে ডাইরেক্টলি বলছে। তাহলে ভাবুন যে অটোনোমাস বডিকে যে রাম মন্দিরের জন্য যে আরএসএস এর নির্মিত কজনকে নিয়ে বডি তৈরি করা হয়েছে, তাদেরকে কার্ড দিতে হবে। মানে এরা রাম মন্দিরের ইট থেকে শুরু করে সমস্তটা ক্ষেত্রে থাবা বসিয়েছে, সমস্তটা ক্ষেত্রে চুরির প্ল্যান করেছে। একজন 12,000 টাকা বা 22,000 টাকা, 13,000 টাকা স্যালারি পাওয়া ব্যক্তি যে ওই টাকা গুনছে, শুধু কোটি কোটি টাকার প্রপার্টি তার নামে, তার বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া গেছে। ভাবতে পাচ্ছেন যে কত বড় স্ক্যান্ডেল। আপনারা শ্রদ্ধালু, আমরা শ্রদ্ধালু, ভগবানের নামে যে দান করছি, সেই দানটা ভগবানের জায়গায় কোথায় পৌঁছাচ্ছে, সেই দানের উপর থাবা বসিয়ে এই যে এত বড় বড় নামগুলো, এত বড় বড় মাথাগুলো যে চুরি করছে, দিনের পর দিন চুরি করে করে বিশাল বড় বড় প্রপার্টি বানিয়ে নিয়েছে। তার সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এটা নিয়ে ফার্স্ট টুইট করে। তারপর থেকেই অপোজিশন টুইট করার পর থেকে সরকার হারকাতে আসে। এর উপর একটা এসআইটিও গঠন করে স্টেট গভর্নমেন্ট, যোগীজি সরকার। এসআইটি গঠন করার পরে সেটা ইনভেস্টিগেশন হয়। এর আগে যারা এসবিআই তরফ থেকে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে যারা যতবার অডিট করেছে, তারা অডিট করে যে লুজ পয়েন্টগুলো পেয়েছে সেগুলোকে তারা দাবিয়ে দিয়েছে এই বডিটা, মানে এই আরএসএস এর নির্মিত বডিটা সেই সব কেসগুলোকে দাবিয়ে দিয়েছে। তাদের অডিটের রিপোর্ট আসতে দেয়নি বাইরে, জোরপূর্বক দাবিয়ে দেওয়া হয়েছে। এবার দেখুন এদের প্ল্যানটা কোথায়, যে সিকিউরিটি গার্ডস থেকে শুরু করে এভরিওয়ান, কারা এখানে ডিপ্লয় করতো, কারা হায়ারিং করতো, এই বডি হায়ার করতো। তো এরা বেসিক্যালি কী করতো, নিজেদের লোকগুলোকে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ভিতরের টাকা গণনার টাকা নিয়ে যাওয়া পর্যন্ত সমস্ত ক্ষেত্রে নিজেদের লোক ডিপ্লয় করে দিল। এবার আসে চুরিটা করতো কি করে। 500 টাকার বান্ডিল, গুনে গুনে 500 টাকার বান্ডিলগুলো রাখা হতো। তারা এই যে ক্যামেরাগুলো লাগানো ছিল, ক্যামেরাকে ব্লক করে টাকাগুলো পকেটে নিয়ে বাথরুমে, ওয়াশরুমে পৌঁছে যেত, ওয়াশরুমে রেখে আসতো। যখন গণনা শেষ হতো তখন এরা ওই বাথরুম থেকে গিয়ে পকেটে টাকাগুলো নিয়ে বেরিয়ে যেত, যে যার মতন করে ভাগ বটরা করতো। এটা চলতে থাকে দিনের পর দিন, বছরের পর বছর চলতে থাকে। পরে এটা নিয়ে যখন একটা অডিট টিম কথা তোলে যে এরকম হতে পারে, তখন সেখান থেকে একটা নির্দেশ আসে যে এরপরে যারা এই গণনা কেন্দ্র থাকবে বা যারা এই টাকা পয়সা ব্যাপারটা নিয়ে থাকবে, তাদের শার্টে বা প্যান্টে কোনো পকেট থাকবে না, তাহলে চুরিটা কমবে। কিন্তু সেক্ষেত্রেও তার ইমপ্লিমেন্ট করা হয়নি। দিনের পর দিন সেই একই ঘটনা ঘটে গেছে। সেই একই জামা প্যান্ট পরে সেরকম পকেটে ঢুকিয়ে নিয়ে বাইরে চলে গেছে, আমার আপনার টাকা পয়সার শ্রদ্ধালুর টাকা বাইরে নিয়ে চলে গেছে, বড় বড় বাড়ি গাড়ি করে নিয়েছে। যখন এটা নিয়ে বেশি কথা ওঠে তখন আবার একটা কমিটি গঠন হয়। এই গঠনটা কারা করে, সেই আরএসএস বাহিনী লোকগুলোই এই গঠন, আবার এই কমিটি গঠন করে। দেখুন, যখন এই বাথরুমে রেখে টাকা পকেটে নিয়ে বাইরে যাওয়াটা
খুবই অসম্ভব হয়ে পড়ছে। নতুন নতুন সিকিউরিটি গার্ড ডিপ্লয় হচ্ছে, যখন এটা নিয়ে কথা উঠছে, নতুন নতুন লোক আসছে, টিমে আরও লোক বাড়ছে, বাইরে থেকেও লোক আসছে, তখন এই বাথরুমে নিয়ে গিয়ে টাকা রেখে পকেটে করে টাকা নিয়ে যাওয়াটা ভীষণ রিস্কি হয়ে গেল। এবার এদের প্ল্যানটা দেখুন, আরও এক পর্যায়ে উপরে গিয়ে প্ল্যান কি করলো। এরপরে যে টাকা গণনাগুলো হচ্ছে, আপনি ধরুন একটা বান্ডেলে 50,000 টাকা আছে, 500 টাকার নোট 50,000 টাকা একটা বান্ডেলে আছে, সেখানে 10,000 টাকা বাড়ি দিয়ে ওই বান্ডেলটাকে বান্ডেল করা হচ্ছে, 60,000 টাকা রাখা হচ্ছে। এবার এই 60,000 টাকাটা যখন উপরে স্যাম্পেল করা হচ্ছে, যখন উপরে ট্যাগ লাগানো হচ্ছে, 50,000 টাকার ট্যাগ লাগানো হচ্ছে, ব্যাংকে নিয়ে যাওয়ার আগের কথা বলছি আমি, ওই রুমটাতে যখন এরা বাইরে নিয়ে যাচ্ছে, এই সমস্ত লোকগুলোই গুনছে, এরাই নিয়ে যাচ্ছে ব্যাংকে। ব্যাংকে যাওয়ার পথে এরা এই 50,000 টাকা, এই 60,000 টাকা থেকে 10,000 টাকা করে সব বের করে নিয়ে যে যার মতন করে নিয়ে চলে গেছে। বাকি 50,000 টাকা করে যে কটা বান্ডেল হয়েছে ব্যাংকে রেখে চলে এসছে। এটা হচ্ছে ব্যাপার। আর এই আরেকটা কথা আপনাদের জানতে হবে, যেদিন থেকে এই রাম মন্দিরের শুরু হয়ে যায়, যেদিন থেকে রাম মন্দিরের অর্ডার চলে আসে সুপ্রিম কোর্টে রাম মন্দির হবে, সেদিন থেকে এই রাম মন্দিরের ট্রাস্টের জন্য একটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট করা হয়, কারেন্ট অ্যাকাউন্ট করা হয়। সারা দেশ বিদেশ থেকে সেখানে দান আসে, সারা দেশ বিদেশ থেকে ডোনেশন আছে, সমস্ত কিছুই আসে, টাকার পাহাড় সেখানে। এত বড় একটা মন্দির, এত বড় একটা ট্রাস্ট, আর সেখানে টাকা পয়সা থাকবে না, এটা হতে পারে না। অনেক বড় কিছু হয়ে গেছে এর মধ্যে। যে আরএসএস পন্থী লোকগুলো, এর মধ্যে বিজেপি নেতাও আছে, এর মধ্যে স্টেট গভর্নমেন্ট দেখুন প্রথম থেকে একদম ডে ওয়ান থেকে প্ল্যান দেখুন, যে আপনি এই যে এইবার ট্রাস্টটা চলবে, সেখানে আপনি আরটিআই দায়ের করতে পারবেন না, এটা একটা প্রাইভেট বডি। তারা যাকে ডিপ্লয় করবে, সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ভিতরের কর্মী, এইচ অ্যান্ড এফ সাফাই কর্মী, তাকে ইচ অ্যান্ড এভরি ওয়ান আরএসএস ডিসাইড করতো সেই জায়গায় কারা থাকবে, কারা ডিপ্লয় হবে বা কারা হায়ার হবে, সমস্ত কিছু এদের উপরেই ডিপেন্ড করতো। তাহলে ভাবতে পারছেন যে সমস্ত কিছু ডে ওয়ান থেকে চুরির যে প্ল্যানটা এখানে এরা করে গেছে, বিশেষ করে সেই জায়গায় যে পরিস্থিতিটা আজকে হয়ে হচ্ছে, মানুষের ধর্মের প্রতি বিশ্বাসটা বা ভগবানের প্রতি বিশ্বাসটা সব দিন থাকে, কিন্তু এই ভগবানের পয়সা চুরি করার লোকগুলোর উপর কি স্টেপ হলো? কারা জেলে আছে? সেই 12 জন ব্যক্তি যারা ওই টাকা গুনে পাপেট হয়ে কাজ করতো, যারা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার হিসাব মতো ডগ বয় হয়েছিল, তারা জেলে আছে। কিন্তু এদেরকে দিয়ে যারা কোঅর্ডিনেট করতো, এদেরকে যারা বসিয়ে যারা যাদের কাজগুলো করে গেছে দিনের পর দিন, সেই আরএসএস পন্থী নেতাগুলোর, তারা কেউই ভিতরে আছে? একটার পর একটা বড় বড় হেভিওয়েট মুখ, কারা তাদের বিরুদ্ধে কোনো এগেনস্টে, তাদের এগেনস্টে কোনো চার্জশিট হয়েছে? তাদের বিরুদ্ধে কোনো এফআইআর হয়েছে? কিচ্ছু হয়নি। আলটিমেটলি বলির বকরা হয়েছে ওই 12 জন। তারাও অনেক কিছু করে নিয়েছে, কোটি কোটি টাকা করে নিয়েছে, কিন্তু তাদের আঁকা যারা নির্দেশ দিয়েছে সে সমস্ত নেতাগুলো, তাদের কি হবে? কোশ্চেন এখানে থেকে যাচ্ছে। চুরিটা সেই প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যেভাবে চুরির প্ল্যান করে চুরি করেছে, তারপরেও শুধু কয়েকটা গ্রিপিককে ঢুকিয়ে তাদেরকে চার্জশিট দিয়ে বা তাদেরকে জেলে পাঠিয়ে প্রবলেম সলভ? নিশ্চয় না। প্রবলেম সলভ তখনই হবে যারা এদের আঁকা আছে, যারা এদের মাস্টার মাইন্ড আছে, তাদেরকে ধরতে হবে, তাদেরকে ইন্ট্রোগেট করতে হবে। বড় বড় আরএসএস এর মুখ একজনকে ধরে নিয়ে যাক, এত বড় বড় তারা আরএসএস এর মুখ, নেতা মন্ত্রী পর্যন্ত একজনকে ধরে নিয়ে যাক বা কারোর বিরুদ্ধে চার্জশিট হলে দেখবেন সারা দেশে আগুন লেগে গেছে। কিন্তু যে এরা এত বড় একটা স্ক্যান্ডেল, এত বড় একটা ধার্মিক প্রতিষ্ঠানে যে চুরি করেছে, চুরি করে নিজেদের পকেট ভরেছে, দিন দিন নিজেদের প্রপার্টি বাড়িয়েছে, তাদের কিচ্ছু হবে না। মানুষের আস্থাটা কোথায় থাকবে? এই সমস্ত মন্দিরে মানুষ যে দান পেটিতে দান দিচ্ছে, মানুষের শুধু দান না, শুধু টাকা পয়সা তা নয়, সোনা দানা হিরে জহরাত প্রপার্টি দান করেছে, সেই সমস্ত কিছুতে ইচ অ্যান্ড এভরি জায়গায় এক এক ইঞ্চি থেকে চুরি করেছে এই বডিটা। আর এর পিছনে পুরো মাস্টার মাইন্ড গেম খেলেছে সে ডে ওয়ান থেকে, যেদিন থেকে নির্ণয় এসছে বা রায় এসছে সুপ্রিম কোর্টের। দেখুন প্ল্যানটা দেখুন, যে একটা আরটিআই করে একটা গভর্নমেন্টের কোনো একটা প্রতিষ্ঠান নিয়ে তার ইনফরমেশন জানা যায়, কিন্তু এক্ষেত্রে এমন একটা প্ল্যান হয়ে রয়েছে প্রথম থেকেই যে আপনি এর ক্ষেত্রে আরটিআই করেও আপনাকে কেউ ইনফরমেশন দেবে না, কারণ একটা প্রাইভেট বডি, তারা যেটা করবে তারা সেইভাবেই চলবে। একচ্ছত্রভাবে চলে এসছে, টাকাও চুরি করে নিয়েছে, এত বড় বড় নেতা মন্ত্রী তার পিছনে সব এই অবস্থায়, সবাই টাকা চুরি করছে। যে এত বড় এই টাকা চুরি, রাম মন্দিরে এত বড় মন্দির হলো, সেখানে এত কিছু নিয়ে এত বছরের প্রতীক্ষার পরে একটা মন্দির তৈরি হলো, সেখান থেকে যে মন্দির তৈরি করেছে, ধার্মিক স্থল তৈরি করেছে নাকি টাকা বানানোর, টাকা ছাপানোর মেশিন তৈরি করেছে? একটা ধার্মিক স্থল,
একটা মন্দির এত বড়, সেখানে সারা পৃথিবীর মানুষ, সারা ভারতবর্ষের মানুষ যেদিকে তাকিয়ে রয়েছে, সেখানে দান করছে, সেই মন্দিরে আস্থা নিচ্ছে বা সেই ভগবানের কাছে গিয়ে মাথা টেকছে বা সেখানে গিয়ে দান পেটিতে দান করছে। আর এই পয়সা চুরি করার জন্য ডে ওয়ান থেকে যা অবস্থা শুরু হয়েছে, আলটিমেটলি আমার অপিনিয়ন এই জায়গায়, মানে আমি আমার পয়েন্ট অফ ভিউ, আমি একটা ওয়ার্ড বলতে পারি, বেসিক্যালি এই যে রাম মন্দিরের নামে, রাম মন্দিরটা তো হয়েছে খুবই ভালো কথা, ভগবানের মন্দির হওয়া উচিত, বা বিভিন্ন বিবাদিত জায়গায় মন্দির হয়েছে সেটা নিয়েও অনেক বিবাদ আছে, সেটা নিয়েও কথা বলা যাবে। কিন্তু যে একটা মন্দিরকে ঘিরে যে এরা একটা ইকোসিস্টেম বানিয়েছে, টাকা চুরি করা একটা ডিপার্টমেন্টালি ইকোসিস্টেম, এটা একটা বেসিক্যালি ডিপার্টমেন্টালি ইকোসিস্টেম বানিয়েছে টাকা চুরি করার। যে আর এত বড় বড় মাথাকে প্রথমেই সেই বডিতে যোগ করে দেওয়া হলো, আরএসএস এর এত বড় বড় মাথাকে যোগ করে দেওয়া হলো, ডাইরেক্ট বিজেপি কানেকশন, বিজেপি নেতা মন্ত্রীরা তাদেরকে ডিপ্লয় করছে, বিজেপি নেতা মন্ত্রীরা তাদেরকে শেল্টার দিচ্ছে। এই সমস্ত কিছুটা ভাববেন, প্রথম থেকে ভাববেন যে একটা মন্দির, সেখানে একটা বডি তৈরি হলো, তারা দিনের পর দিন চুরি করলো, ধরা হলো কয়েকটা গিনিপিককে যাদেরকে ইউজ করে এই কাজটা করানো হলো, কিন্তু আসল মাথাগুলো এখনো অধরা, তাদের পর্যন্ত ডিপার্টমেন্ট এখনো যাচ্ছে না, কেউ যেতে পারছেও না। বা এত বড় বড় মাথা, আপনি ভাবছেন একটা আরএসএস পন্থীকে, একটা আরএসএস এর নেতাকে পুলিশ ধরে নিয়ে যাবে, আর সেটা এত সহজে। ইতিমধ্যে দেখুন ভারত সরকারে ককরোচ জনতা পার্টি প্রোটেস্ট করার পরে ধর্মেন্দ্র প্রধান, যেখানে আমাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, তারপরেও যিনি এসছেন তিনিও আরএসএস পন্থী নেতা। বিজেপি পার্টিতে আরএসএস পন্থী নেতা ছাড়া বিজেপি পার্টিতে প্রথমত মন্ত্রী হওয়া যায় না। আরএসএস ছাড়া বিজেপি নয়, বিজেপি, আরএসএস আর বিজেপি আলাদা নয়, সেম জিনিস। এই চালাচ্ছেই আরএসএস, চলবেও এইভাবে, বিজেপি আরএসএস এর কথাই চলবে। আর এই যে ধর্মস্থলগুলোতে যে চুরি হচ্ছে, যে ওয়েল প্ল্যান্ট চুরিটা শুরু করেছে, এটাও এই আরএসএস এর লোকগুলোই করাচ্ছে। তো সর্বশেষে আপনাদের কমেন্টসের আশায় থাকবো, আপনারা জানাবেন যে এই যে এত বড় ধার্মিক স্থানের যে টাকা চুরি বা এই যে ওয়েল প্ল্যান চুরি, এটা নিয়ে আপনাদের কি মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। আমরা এই টাইপের ফ্যাক্ট চেক রোজ করব, আমরা এই টাইপের খবরের পোস্টমর্টম রোজ করব। আপনারা সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, প্রাইম বাংলাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।